বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও সীমান্তে কাঁটাতারের যে বেড়া দেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করলো বাংলাদেশের সেনাবাহিনী, তার বিডিআর, সেই সঙ্গে সেখানকার লোকজন। সেটা যেমন একদিকে অর্থাৎ একটা যুদ্ধের জিগির তুলছে বাংলাদেশ, এর পেছনে কি কারণ, তেমনি অন্যদিকে শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন দেশ ত্যাগ করার পরে। তার থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, ভিসা বাড়ানো হয়েছে। সেটা নিয়ে বিএনপির তেলে বেগুনে চটে উঠেছে যে কেন তাকে বাড়ানো হলো তার থাকার মেয়াদ। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে বাংলাদেশের দুই প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপি, তার দুই মাথা, একদিকে দেশত্যাগী শেখ হাসিনা, অন্যদিকে চিকিৎসার জন্য বিদেশে গেলেন খালেদা জিয়া, এবং তাদের দুই পুত্র বিদেশে। অর্থাৎ এই যে ফাঁকা মাঠে, তাহলে কি জামাতের বারবারন্ত এবং ইউনূসের পোয়াবারও? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে বাংলাদেশ ঢাকা থেকে রয়েছেন রাজিয়া মুন্নি, সাংস্কৃতিক কর্মী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। রাজিয়া রাজিয়া আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নমস্কার। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে দুই প্রধান নেত্রী, তারা কেউ দেশে নেই, তো সেক্ষেত্রে ইউনূস এবং জামাত তাদের কতটা সুবিধে হয় বলে আমাদের মনে হচ্ছে? আমি প্রথমেই সবাইকে অভিবাদন জানাচ্ছি এই অনুষ্ঠান দেখার জন্য বাংলাদেশ থেকে। আমি যেটি মনে করি দাদা, যে দুই নেত্রী দেশে নেই, কিন্তু দুইটি যে বড় দল বাংলাদেশ, আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল বিএনপি, এই দুটি দলের কোনো বিকল্প বাংলাদেশে নেই। তো সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা একটি ষড়যন্ত্রের শিকার হয়ে 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, এবং তার এই চলে যাওয়া স্থায়ী নয়। উনি প্রক্রিয়ার মাধ্যমে আইনানুগভাবেই দেশে ফিরবেন। এবং বেগম খালেদা জিয়া, তিনি যেটা প্রকাশ্যে বলে গেছেন যে তিনি চিকিৎসার জন্য গেছেন, অর্থাৎ তিনিও ক্ষণস্থায়ীভাবেই দেশের বাইরে গেছেন। কেউ তারা চিরস্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করার মানুষ নয়। সেক্ষেত্রে আমি বলবো যে জামাত বা বর্তমান সরকার ইউনূস সরকারের খুব ইতিবাচক কিছু ভাবার কোনো কারণ নেই। কারণ দুইজন নেত্রী দেশে না থাকলেও তাদের যে এই যে এত বছরের সংগঠিত যে দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, এই দলের নেতা কর্মী সবকিছু কিন্তু বাংলাদেশে পুরোপুরি সক্রিয় আছে, এবং কোনো নির্বাচন হলে ঘুরে ফিরে এই দুটি দল ক্ষমতায় আসবে, এবং বিরোধী দলের প্রধান হিসেবে এই দুটি দলের একটি দলই থাকবে। এবং আমরা যেটা মনে করি যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরবে, সেক্ষেত্রে বিএনপি বিরোধী দল হবে। এবং সুদূর ভবিষ্যতে যদি এমন হয় যে বিএনপি ক্ষমতায় আসলো, সেক্ষেত্রে আওয়ামী লীগ বিরোধী দল হবে। কিন্তু জামাতে ইসলামীকে বা ডক্টর ইউনূসের গঠিত কোনো রাজনৈতিক দলকে, অথবা সমন্বয়ক বা ছাত্রদের গঠিত কোনো রাজনৈতিক দলকে জনগণ কখনোই ম্যান্ডেট দিবে না, বাংলাদেশের জনগণ কখনোই ম্যান্ডেট দিবে না। সেটার কারণ হচ্ছে যে রাজনীতিতে একটি স্থান করে নেয়া, একটি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ হয়ে সংসদে যাওয়া, সরকার গঠন করা, বিষয়টি এত সহজ নয়। কিছু ষড়যন্ত্রমূলক আন্দোলন, ছাত্র আন্দোলন বলেন বা জামাতের আন্দোলন বলেন বা তাদের নৃশংসমূলক কার্যকলাপ বলেন, এই বিষয়গুলো আর ঐতিহ্য ধরে রেখে যে যুগের পর যুগ 50 বছর ধরে একটি দল গঠিত হয়েছে, যেই দলগুলোর বুনিয়াদ অনেক শক্ত, যেই দলগুলোর শেকড় মাটির অনেক গভীরে গেছে, সেই গাছগুলোকে, সেই দলগুলোকে এত সহজে উপড়ে ফেলা সম্ভব নয়। এবং আমি বলবো যে এটি জামাতে ইসলামের জন্য কোনো আনন্দ বার্তা নয়, এবং ডক্টর ইউনূস এবং তার ভবিষ্যতে উনি যে দল গঠনের চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এটি কোনো সুখবর নয়। এটি জাস্ট দুই নেত্রী তাদের
দুইজন দুই পরিস্থিতিতে ক্ষণস্থায়ীভাবে দেশের বাইরে আছেন, দুজনেই আবার দেশে ফিরবেন, সক্রিয় হবেন। এবং এদেশে একটাই আমি বলেছি আগে, যে সরকার এবং বিরোধী দলে বিএনপি এবং জামাতই থাকবে মূলত। এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের সময় জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, কিন্তু সেটির কারণ হচ্ছে বিএনপি ইচ্ছাকৃতভাবে নির্বাচনে অংশ নেয়নি, যার কারণে আমাদের গঠনতন্ত্র, আমাদের সংবিধান অনুযায়ী জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, কিন্তু আসলে প্রকৃত অর্থে বলতে গেলে বাংলাদেশে এই দুটো দল ছাড়া অন্য কোনো সক্রিয় বা কর্মক্ষম দল নেই। এটি আমি এখান থেকে যদি আরেকটি বিষয় যেটা হচ্ছে যে দেশত্যাগী শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, তার একদিকে যখন বাংলাদেশে তার পাসপোর্ট বাতিল করা হচ্ছে, ঠিক উল্টো দিকে ভারত তার ভিসার মেয়াদ বাড়িয়েছে, অর্থাৎ তার থাকার কোনো সমস্যা এখন হবে না, ভারতেই তিনি থাকবেন। ঠারে ঠুরে ভারত সরকার এটা বোঝালো যে বাংলাদেশের ইউনিট সরকার যে চিঠি দিয়েছে প্রত্যর্পণ করতে শেখ হাসিনাকে, সরাসরি উত্তর এখনো না দিলেও এর দ্বারাই বুঝিয়ে দিয়েছে যে শেখ হাসিনা ভারতেই থাকবেন। এই জায়গা থেকে বিএনপি এতে কিন্তু খুব তাদের তেলে বেগুনে চেপে উঠেছে, কেন তারা এই শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো। শুধু তাই নয়, এতে ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা আরো খারাপ হচ্ছে। আপনি কি মনে করেন? আমি প্রথমেই একটি কথা বলবো যে ভারত সরকার কোন রাজনৈতিক ব্যক্তিত্বর বা কোন সাধারণ জনগণের ভিসার মেয়াদ বাড়াবে, কাকে ক্ষণস্থায়ীভাবে আশ্রয় দিবে, কাকে চিরস্থায়ীভাবে প্রয়োজন বোধে ভারতে আশ্রয় দিবে, এটা একান্তই ভারত সরকারের নিজস্ব সিদ্ধান্ত। এবং এই বিষয়ে বিএনপির তেলেবেগুনে জ্বলে ওঠেছে আমার কাছে নিতান্তই হাস্যকর একটি ব্যাপার। সেটা এজন্য যে দেখেন, যখন 1975 সালে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, জননেত্রী শেখ হাসিনা আর তার বোন শেখ রেহানা তখন দেশের বাইরে ছিলেন, তখনও কিন্তু জননেত্রী শেখ হাসিনা ফিরে এসে ভারতেই তার আশ্রয় হয়েছে, ঠাঁই হয়েছে। এবং তারা দু বোন দীর্ঘ একটি সময় ধরে কিন্তু ভারতে অবস্থান করেছিলেন। তো সেই একই ভারতে জননেত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়বে, এটি নিয়ে তেলেবেগুনে জ্বলে ওঠায় একটা হাস্যকর ব্যাপার। আমি যতটুকু মনে করি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, স্বাধীনতা যুদ্ধের তাদের অসামান্য অবদান আমাদের মুক্তিযুদ্ধে, এবং স্বাধীনতার পক্ষের শক্তির প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ বা তাদের যে আবেগের জায়গা, যুক্তির জায়গা, মতাদর্শের জায়গা, এটির কোনো বিকল্প নেই। সুতরাং জননেত্রী শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় নিয়েছেন, পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমন অনেক অনেক ইতিহাস আছে যে কোনো কোনো দেশে তারা 1 বছর, 2 বছর, 10 বছরও আশ্রয় নিয়েছেন, রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। তো এটি একটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বা সাংবিধানিক প্রক্রিয়া। এটি যদি কেউ এটি নিয়ে তেলেবেগুনে জ্বলে ওঠে বা বলে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হচ্ছে, হাস্যকর একটি ব্যাপার। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করার চেষ্টা হয়েছে 5ই আগস্টের পর থেকে, কারণ বাংলাদেশ ভারতের যে সেতু, জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ, এই যে দুটি স্তম্ভ, এই স্তম্ভগুলোকে যখন গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে 5ই আগস্টের পর থেকে 2024 সালে, তখন থেকে ভারত বাংলাদেশের বন্ধুত্বকে হুমকির সম্মুখীন করার চেষ্টা হয়েছে। সেটি বিএনপি করেছে, জামাত ইসলামী করেছে, এবং বর্তমান সরকার ইউনূস তো করেই যাচ্ছে। কিন্তু সেই ভিত্তি নাড়িয়ে দেয়া আর ভিত্তিকে ভেঙে দেওয়া দুটি এক বিষয় নয়। আর জননেত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কখনো নষ্ট হয়নি, হবে না। নষ্ট করছে যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, নষ্ট করছে পরোক্ষভাবে পাকিস্তান ইন্ধন যোগাচ্ছে, পাকিস্তানের সাথে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশের জামাতে ইসলামী, বিএনপি এবং বর্তমান সরকার। এবং এটি পাকিস্তানের নীল নকশার একটি প্রতিফলন। এই যে ভারতের পণ্য বর্জন করতে বাংলাদেশিদের উৎসাহিত করা, ভারতে ইলিশ পাঠানো হবে না, তারপর ইলিশও গেল, ভারত থেকে পণ্য আসছে। তো ঘুরে ফিরে কথা একটাই, যে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের ভিত্তিটা হচ্ছে একটি বিল্ডিং, যে ফাউন্ডেশন যেটার কঠিন, যেখানে 6 বা 8 হেক্টর স্কেলে ভূমিকম্প হলেও
ভিত্তি নড়বে না। কিছু স্তম্ভ যখন বানানো হয়, যে বড় ধরনের ভূমিকম্পে যেন স্তম্ভটি না নড়ে ওঠে, বাংলাদেশ ভারতের বন্ধুত্ব তার চেয়ে অনেক বলিয়ান ভাবে তৈরি। কারণ আমাদের এই দুই দেশের বন্ধুত্ব হচ্ছে ঐতিহাসিক। এসব ছোটখাটো রাজনৈতিক ষড়যন্ত্র বা গণ অভ্যুত্থানের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে কোনো জননেত্রীকে সরিয়ে দিয়ে সেই ভিত্তি ভেঙে দেওয়া এত সহজ নয়, বরং এটি অসম্ভব। বাংলাদেশ সাথে এই জায়গা থেকে ছিল, আছে, থাকবে। হ্যাঁ, এই জায়গা থেকেই বলছি যে আপনি যেটা বললেন যে এই যে ভারতের পণ্য প্রথমে বয়কট করা হলো, তারপরে আবার ইলিশ, এই যে এত কিছু বলছেন, কিন্তু এখন বাংলাদেশের যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে ট্যাক্স বহুগুণ বেড়ে গেছে। অর্থাৎ আপনি যদি হোটেলে খেতে যান, সেখানে খাওয়া দাওয়া করতে যান, যে ট্যাক্স প্রায় 30%-এর কাছাকাছি ট্যাক্স সম্ভবত, সেটা যেমন একদিকে অন্যান্য জিনিসপত্রের দাম প্রায় আগুন, হ্যাঁ, হাতে ছ্যাঁকা লাগবে জিনিস কিনতে গেলে। তো এই যে বাংলাদেশের দুটো শ্রেণী, একটা হচ্ছে উচ্চবিত্ত আর একটা হচ্ছে একদম নিম্নবিত্ত, এর মাঝে কিছু নেই। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কিছু মানুষ যুদ্ধের জিগির তুলছে ভারতের বিরুদ্ধে, কখনো সীমান্তে কাঁটাতারের বেড়া, কখনো সেনাবাহিনীর মহড়া। মহড়া হতেই পারে, সব দেশই মহড়া দেয়, কিন্তু সেটাকে কোথাও একটা যুদ্ধের জিগির হিসেবে দেখানো ভারতের বিরুদ্ধে। প্রশ্ন এখানে যে সামনেই তো একটা বাজেট, অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের একটা বাজেট পেশ করতে হবে, এবং সেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তান এবং অন্যান্য দেশের সঙ্গে তাদের সম্পর্ক যেটা ছিল অম্লমধুর ছিল, সেটাকে আহ আরো একটু ভালো করছেন তারা নিশ্চয়ই। কিন্তু তার পেছনে কি ওই প্রতিরক্ষা বাজেট কোথাও আছে, যে এই যুদ্ধের জিগির তুলে প্রতিরক্ষা বাজেট থেকে তোলা, বাড়িয়ে নেওয়া, এবং সেটাকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্র কেনা, এবং মাঝখানে যাদের প্রকৃতভাবে মিডল ম্যান, দালাল যারা, সেই অস্ত্রশস্ত্র কেনার যারা দালাল, তাদের গতিবিধি কি বেড়ে গেছে বাংলাদেশে? কি বলবেন এই বিষয়টিতে? আমি বলবো, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলেছেন যে শুল্ক বা কর বাড়িয়ে দেওয়া হয়েছে, এটি অত্যন্ত নেতিবাচক একটি সিদ্ধান্ত একটি দেশের জন্য, এবং জনগণের উপর প্রচন্ড একটি চাপ। এবং আমরা এই যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আমরা দেখছি যে যারা ব্যবসা করছেন, তারা হিমশিম খাচ্ছেন এই করগুলো আদায় করতে এবং সরকারকে প্রদান করতে। যেই করগুলো প্রতিষ্ঠান সরকারকে প্রদান করে, সেটি জনগণের থেকেই তারা আদায় করে নেয়। যেমন আমাদের বাংলাদেশে যে উবার, আমরা উবারে চড়ি, এটিও একটি অনেক বড় একটি ব্যবসা প্রতিষ্ঠান। আমরা মাঝে মধ্যে উবার ব্যবহার করি। তো আমি দেখলাম যে অনেক উবার ড্রাইভার, মানে অ্যাপ যেটা আর কি, যেটা আমাদের এখানেও আছে, উবের, হ্যাঁ, জি। তো অনেক উবার ব্যবসায়ীরা, আমি বলতে শুনলাম, আমরা যখন চড়লাম গাড়িতে বা আমরা উবার কল দিচ্ছি পাচ্ছি না, তখন তারা বলল যে অনেকেই এই ব্যবসাটি ছেড়ে দিয়েছে। কারণ তাদেরকে যে উবার কোম্পানি থেকে একটি বরাদ্দ দেওয়া হতো নির্ধারিত, সেটি তাদের থেকে যে আদায় করা হতো, সেটির মাত্রা অনেক বেড়ে গেছে, যার কারণে তারা এই ব্যবসাটি ধরে রাখতে পারছে না, তারা হিমশিম খাচ্ছে। এবং আমি বলবো যে এই যে দেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে, 5ই আগস্টের পর থেকে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে জামাত ইসলামী, বিএনপি এবং এই সমন্বয়ক, কথিত সমন্বয়ক বা ছাত্র আন্দোলনকারীরা, এই যে দেশের ধ্বংসযজ্ঞকে কিছুটা মেরামত করতে গিয়ে যে অর্থের দরকার, সেটি সংস্থানের জন্যই এই কর আরোপ কিন্তু করা হয়েছে জনগণের উপরে। অথচ যারা বেতনভুক্ত, যারা বিভিন্ন ব্যবসায়ী, তাদের আয় বাড়েনি, এটি একটি বিষয়। আর বাজেটে, আমাদের প্রতিরক্ষা খাতে একটি বাজেট, আমাদের একটি বরাদ্দ আমাদের থাকে, এবং বাজেট তো ঘোষণা হবে জুনে, এবং জুনে যখন হবে তখনই আমরা দেখতে পাবো যে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানো হয়েছে কিনা। কিন্তু যদি বাড়ানো হয়, এটি একটি চরম হানিকর সিদ্ধান্ত হবে বাংলাদেশের বাজেটের জন্য। আর প্রতিরক্ষা খাতে আমরা বাড়াতে কেন যাব? আমরা যুদ্ধে নামার চিন্তা কিভাবে করি? আমরা যেখানে একটি দেশ, আমরা 50 বছর হয়েছে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর আমরা যদি 100 বছরের স্বাধীন একটি দেশ হতাম, আমরা যুদ্ধের দিকে ধাবিত কেন হব? আর সেখানে পাকিস্তানেরও এখানে একটি বড় ইন্ধন রয়েছে, যে পাকিস্তান থেকে অস্ত্র আসবে, সেই অস্ত্র বর্তমান সরকার কিনবে, ক্রয় করে সেই অস্ত্র ব্যবহার করা হবে ভারতের সাথে যুদ্ধের ক্ষেত্রে। এই ধরনের একটি নীল নকশা বা অঘোষিত আলাপ আমাদের কানে এসেছে, এবং এই ধরনের বিষয় কখনো প্রত্যাশিত নয়। বাংলাদেশের জনগণ এটি কখনোই মেনে নেবে না।
আরেকটি বিষয় হচ্ছে যে যেই ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে আমাদের জন্য অসামান্য অবদান রাখলো, আমাদের স্বাধীনতা আনার ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কাজ করে গেল, সেই ভারতের বিরুদ্ধে এখন উন্মাদনা বা প্রণোদনা দেয়ার প্রয়াস চালাচ্ছে পাকিস্তান, সাথে জামাতে ইসলামী। এটি কখনো বাস্তবায়িত হবে না। তবে যারা ষড়যন্ত্রকারী তারা হয়তো ষড়যন্ত্র সৃষ্টি করে কিছুটা সফল হয়, আমি বলবো 10% হলেও সফল হয়, কিন্তু তাদের এই দুরভিসন্ধি বা এই ধ্বংসাত্মক চিন্তা কখনোই বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আর ভারতের সাথে যুদ্ধে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। আমি সেই প্রশ্নে যাব না যে ভারতের সাথে যুদ্ধে গেলে বাংলাদেশ এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। আমার কথা হচ্ছে যেই দেশ আমাদের শ্রেষ্ঠ বন্ধু রাষ্ট্র, যে দেশ আমাদের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, আমাদের ব্যবসা, আমাদের লেনদেন, আমাদের বন্ধুত্ব, আমাদের পর্যটন কেন্দ্র, সবকিছুর সাথে আমাদের চিকিৎসা, সবকিছুর সাথে বাংলাদেশের সাথে ভারত জড়িত। এবং ভারতে আমাদের বাংলাদেশিরা চিকিৎসা নিতে যায়, ভ্রমণে যায়, একইভাবে কিন্তু ভারতও আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য নিচ্ছে, বাংলাদেশও লাভবান হচ্ছে। তো সেই রকম একটি সাজানো গোছানো মসৃণ সম্পর্ককে ধ্বংস করার জন্য বাজেটে, প্রতিরক্ষা বাজেটে বাড়ানো, এই বাড়ানোর চিন্তা যদি কেউ করে, ইউনূস সরকার করে, বুঝতেই হবে যে সেটি ভারতকে কেন্দ্র করে। এটি কখনোই বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আর বরাদ্দ বাড়িয়ে পাকিস্তানের সাথে কাছ থেকে অস্ত্র ক্রয় করেও ভারতের সাথে বন্ধুত্বকে নষ্ট করা যাবে না। এটি কখনোই বাংলাদেশ জনগণ মানবে। তো হয়তো কিছু ষড়যন্ত্রকারী চেষ্টা করছেন, কিন্তু সফল হবে না। ভারত বাংলাদেশের যে মৈত্রী সম্পর্ক, সেই সম্পর্ক হয়তো খানিকটা নড়ে গেছে, কিন্তু এখনো সেটা ছিন্ন হয়নি, আর ছিন্ন হবে বলেও মনে হয় না। কয়েকজন চেষ্টা করছেন হয়তো, বা কিছু দেশ তারা চেষ্টা করছে, কিন্তু সেটা হবে না, এটা আমাদেরও আশা। আমরা চাই যে দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক এবং সেখানে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। সাধারণ মানুষ তারা যেন আবার তাদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের শিক্ষা, এই সমস্ত জিনিস এবং যাতে পুনরায় যেরকম আগের অবস্থায় ফিরে আসুক, সেটাই আমরা চাইবো। ধন্যবাদ মুন্নির, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।